ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর যে সিরাজদৌল্লা নামক নাটকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। লিখেছেন কে? বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তো সিরাজদৌল্লা নামটি তোমরা সকলেই ইতিহাসে পড়ে থাকবে। পলাশির যুদ্ধেও তোমরা সকলেই পড়েছো, যেটা হয়েছে 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো সেখানে কি হয়, আমরা সিরাজদৌল্লার পরিচয় পাই। এই সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের যে যুদ্ধ হয় সেই যুদ্ধই পলাশির যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো নাট্যকারকে? বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তো এবার আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে একটু জেনে নেব। ঠিক আছে, বিংশ শতকের প্রথমার্ধে বাংলা নাট্য সাহিত্যের অন্যতম খ্যাতিমান নাট্যকার ছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা নাট্য সাহিত্যের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1892 খ্রিস্টাব্দের জুলাই মাসে খুলনা জেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যচরণ সেনগুপ্ত কর্মস্থল হচ্ছে রংপুরে, তিনি শিক্ষালাভ করেন। ঠিক আছে, তার পিতা সত্যচরণ সেনগুপ্তের কর্মস্থল হচ্ছে কোথায়? রংপুরে, তাই তিনি সেখানেই শিক্ষালাভ করেন। সেখানে বিপ্লবী প্রফুল্ল চাকি ছিলেন তার সহপাঠী। তোমরা ইতিহাসে ক্ষুদিরাম বসুর নাম শুনে থাকবে। ক্ষুদিরাম বসুর সহপাঠী কে ছিলেন? প্রফুল্ল চাকি। আর এই প্রফুল্ল চাকির অন্যতম বিশিষ্ট সহপাঠী ছিলেন আমাদের এই আলোচ্য নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। কলকাতার জাতীয় বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে জাতীয় শিক্ষা পরিষদ পরিচালিত কলেজে বিএ পর্যন্ত পড়েন। পরে তিনি কটক মেডিকেল স্কুলে চিকিৎসাবিদ্যা এবং ময়মনসিংহে কবিরাজি শেখেন। ঠিক আছে, তো এই হচ্ছে তার শৈশব এবং শিক্ষা জীবন। এরপরে তার কর্মজীবন সম্পর্কে জানবো, যে কর্মজীবনের শুরুতে শচীন্দ্রনাথ কিছুদিন একটি কলেজে অধ্যাপনা করেন, পরে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন। তার সাংবাদিক জীবনের শুরু দৈনিক কৃষক ও ভারত পত্রিকা সহ সম্পাদক রূপে। এছাড়া তিনি সাপ্তাহিক হিতবাদী, বিজলি, আত্মশক্তি প্রভৃতি পত্রিকাও সম্পাদনা করেন। বেসরকারি সাংস্কৃতিক দলের নেতা হিসেবে শচীন্দ্রনাথ রাশিয়া, নরওয়ে, পোল্যান্ড, চীন, সিংহল প্রভৃতি দেশ ভ্রমণ করেন। ঠিক আছে, তো শচীন্দ্রনাথ তার নাটক রচনার মধ্য দিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তার রচিত ঐতিহাসিক এবং রাজনৈতিক নাটকের মূল বিষয়বস্তু হলো দেশাত্মবোধ। ঠিক আছে, তার ঐতিহাসিক যে নাটক রয়েছে, তো দেখো আমাদের আলোচ্য নাটকের নাম কি? সিরাজদৌল্লা। তো আমাদের আলোচ্য নাটক যে ঐতিহাসিক নাটক, সে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তাই তো? তো যাই হোক, তারপরে দেখো কি বলছে, যে সামাজিক নাটক রচনাতেও এই যে তিনি ঐতিহাসিক এবং রাজনৈতিক নাটক লিখতেন, তার পাশাপাশি তিনি সামাজিক নাটকও লিখতেন। ঠিক আছে, অসাম্প্রদায়িক চেতনা, হিন্দু মুসলমানের মিলনের বাণী তার নাটকের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তো তার ঐতিহাসিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গৈরিক পতাকা, সিরাজদৌল্লা, তারপরে হচ্ছে সবার উপরে মানুষ সত্য প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া তিনি কিছু সামাজিক নাটকও লিখেছিলেন, সেগুলি হচ্ছে ঝড়ের রাতে, নার্সিংহোম, তারপরে স্বামী স্ত্রী, তটিনীর বিচার, মাটির মায়া, কাটা, ঠিক আছে, কাটা ও কমল, প্রলয়, জননী ইত্যাদি উল্লেখযোগ্য। 1961 খ্রিস্টাব্দের 5ই মার্চ নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনাবসান হয়। ঠিক আছে, তো এই আমরা নাট্যকারের সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা এই যে নাটক, আমাদের আলোচ্য নাটক কি? সিরাজদৌল্লা, এর যে উৎস সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের, তাহলে এর যে মূল নাটক তার নাম হচ্ছে কিন্তু সিরাজদৌল্লা। ঠিক আছে, আমাদের যে নাট্যাংশ সেটার নাম সিরাজদৌল্লা, আর যে এর মূল নাটক তার নামও হচ্ছে সিরাজদৌল্লা। তো কি বলছে, যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নাট্যাংশটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো নাট্যাংশটি শুরু হচ্ছে যেভাবে, যে দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। ঠিক আছে, দেখো সভাসদদের মাঝে রয়েছেন মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মশিয়েলা দণ্ডায়মান। ঠিক আছে, আর গোলাম হোসেন যথারীতি তার নবাবের পায়ের কাছে বসে আছেন। ঠিক আছে, তো এই হচ্ছে নাটক শুরু হচ্ছে এইভাবে, কে কোথায় বসে আছেন আর কে, এরপর এইভাবে আমাদের নাট্যাংশটি শুরু হচ্ছে। তো দেখো নাটকটি যেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রথমেই এইভাবে নাটকটা শুরু হয়ে যাচ্ছে সেই ছোট গল্পের মতো, তাই তো? তো এর যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করি, তাহলে আমাদের এই নাট্যাংশটি যেভাবে শুরু হচ্ছে বা এর পূর্বসূত্র কি সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা আমাদের আলোচ্য এই নাট্যাংশের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা। ঠিক আছে, তো দেখো কি রয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আলোচনা করব বলেছিলাম। তো দেখো কি বলছে, যে নবাব আলীবর্দী খাঁর
নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্য তিনি তার কনিষ্ঠা কন্যা অর্থাৎ ছোট মেয়ে আমিনা বেগমের 23 বছরের ছেলে সিরাজদৌল্লাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। নবাব আলীবর্দী খাঁর যে ছোট মেয়ে আমিনা বেগম, তার ছোট মেয়ের নাম ছিল আমিনা বেগম, তার 23 বছরের ছেলে সিরাজদৌল্লাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। এতে সিংহাসনের সম্ভাব্য অন্য দাবিদাররা সিরাজের প্রতি অখুশি হয়ে পড়েন। ঠিক আছে, তারপরে আলীবর্দীর বড় মেয়ে হচ্ছে মেহেরুন্নিসা। এতক্ষণ আমরা দেখলাম আলীবর্দী খাঁর ছোট মেয়ে হচ্ছে আমিনা বেগম, আর বড় মেয়ের নাম কি মেহেরুন্নিসা, যিনি ঘসেটি বেগম নামে পরিচিত। তোমরা নাট্যাংশটি যখন আমি আলোচনা করব তখন দেখবে, বা তোমরা যদি আগে পড়ে থাকো নাট্যাংশটি, তাহলে দেখবে নাট্যাংশটির মধ্যে বেশ কয়েকবার আমরা ঘসেটি বেগমের মানে প্রসঙ্গ পাই। ঠিক আছে, যিনি কিনা এই সিরাজদৌল্লাকে মানে চাইতেন না যে তিনি সিংহাসনে থাকেন। ঠিক আছে, তো দেখো কি বলছে যে আলীবর্দীর বড় মেয়ে মেহেরুন্নিসা, যিনি ঘসেটি বেগম নামে বেশি পরিচিত, তার বিয়ে হয় ঢাকার শাসনকর্তা নওয়াজ মোহাম্মদ খান বা শাহমত জঙ্গের সঙ্গে। ঠিক আছে, তাদের কোনো কি ছিল না, সন্তান ছিল না। তখন তারা সিরাজের ছোট ভাই ছোট ভাই ইকরম উদ্দৌলাকে দত্তক নেন। কিন্তু কিছুদিন পরে ইকরম বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। ঠিক আছে, সন্তান হারানোর দুঃখে মৃত্যু হয় শাহমত জঙ্গের, অর্থাৎ ঘসেটি বেগমের যে স্বামী। প্রথমত তাদের কোনো সন্তান ছিল না, তো তারা সেই অভাব দূর করার জন্য সিরাজের যে ছোট ভাই ইকরম উদ্দৌলাকে দত্তক হিসেবে নেন। কিন্তু ইকরম কি হয়, বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্তান হারানোর দুঃখে মৃত্যু হয় ঘসেটি বেগমের স্বামী শাহমত জঙ্গের। ঠিক আছে, বিধবা ঘসেটি বেগম একাই মতিঝিল প্রাসাদে তার স্বামীর বিপুল সম্পত্তির অধিকারী হন। তাই সিরাজ সিংহাসন লাভ করলে ঘসেটি বেগমের ঈর্ষা হয়। ঠিক আছে, তিনি আলীবর্দীর মেঝো মেয়ের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করতে থাকেন। তাহলে আমরা দেখতে পেলাম যে আলীবর্দী খাঁর 3 মেয়ে, কনিষ্ঠা মেয়েকে আমিনা বেগম, যিনি সিরাজদৌল্লার মা, বড় মেয়ে হচ্ছে মেহেরুন্নিসা, যিনি ঘসেটি বেগম নামে আমাদের নাট্যাংশে বিশেষভাবে পরিচিত, আর মেঝো মেয়ের পুত্রকে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংয়ের যে মা, তিনি হচ্ছেন তার মেঝো মেয়ে। ঠিক আছে, এরপরে কি বলছে যে এদের ষড়যন্ত্রে যোগদান করেন কে, ঢাকার দেওয়ান রাজবল্লভ। এই যে আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম এবং তার মেঝো মেয়ের পুত্র শওকত জং, তারা একসঙ্গে ষড়যন্ত্র করেন কার বিরুদ্ধে, সিরাজের বিরুদ্ধে। আর তাদের সঙ্গে এসে যোগ দেন কে, ঢাকার দেওয়ান রাজবল্লভ। আর ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল এই যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র। ঠিক আছে, এই খবর পেয়ে সিরাজ বল প্রয়োগ করে ঘসেটি বেগমের যাবতীয় ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং নিজের মুর্শিদাবাদ রাজপ্রাসাদে নিয়ে এসে তাকে নজরবন্দি করে রাখেন। কাকে, ঘসেটি বেগমকে। কে করেন, সিরাজদৌল্লা। এরপর শওকত জংয়ের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলেও ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত তিক্ততার কারণে তাকে মুর্শিদাবাদে ফিরে আসতে হয়। কাকে, সিরাজদৌল্লাকে। শওকত জংকে হত্যা করেন সিরাজের সেনাপতিকে মোহনলাল। কি বলছে যে শওকত জংকে হত্যা করেন সিরাজের সেনাপতি মোহনলাল। সিরাজের সিংহাসন লাভের সময় থেকেই ইংরেজদের সঙ্গে তার তিক্ততা শুরু হয়। ঠিক আছে, কার সঙ্গে, সিরাজের সঙ্গে ইংরেজদের। প্রথমত সিরাজ যখন সিংহাসনে বসেন, ঠিক আছে, দেখো কি বলছে যে সিরাজ যখন সিংহাসনে বসেন, চিরাচরিত প্রথা উপেক্ষা করে ইংরেজরা সিরাজকে কোনো নজরানা পাঠায়নি। এতে নবাব অত্যন্ত অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত, প্রথম কারণ কি ছিল, যে সিরাজ যখন সিংহাসনে বসেন তখন যে নজরানা অর্থাৎ উপহার পাঠাতে হয়, সেটা ইংরেজরা পাঠায়নি। কাকে, সিরাজকে। এতে নবাব বা সিরাজ কি করেন, নিজেই অপমানিত বোধ করেন। ঠিক আছে, দ্বিতীয়ত, সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম এবং শওকত জংয়ের ষড়যন্ত্রের পেছনে ছিল ইংরেজদের সমর্থন। ঠিক আছে, এই খবর পেয়ে সিরাজ অত্যন্ত বিরক্ত হন। তৃতীয় কারণ হলো যে ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তছরূপের অভিযোগ উঠলে সিরাজ মুর্শিদাবাদে এসে তাকে সব হিসেব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কাকে, ঢাকার দেওয়ান রাজবল্লভকে সব হিসেব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। রাজবল্লভের সহায়তায় এবং তার বুদ্ধিতে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধন রত্নসহ ঢাকা থেকে পালিয়ে এসে কলকাতায় ইংরেজদের কাছে গা ঢাকা দেন। ঠিক আছে, এরপরে কি বলছে যে কলকাতার ইংরেজ গভর্নর ড্রেকের কাছে তার আশ্রয় মেলে। তবে নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে
নবাবের হাতে তুলে দিতে অস্বীকার করে। চতুর্থত দাক্ষিণাত্য ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব শুরু হলে, ইঙ্গ ফরাসি মানে ইংরেজ এবং ফরাসিদের দ্বন্দ্ব শুরু হলে তার অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয় পক্ষই বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ জারি করে। ঠিক আছে, সিরাজ কি করে, দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ জারি করলে ফরাসিরা তা পালন করে। ঠিক আছে, কিন্তু নবাবের মুহুর্মুহু নির্দেশ সত্ত্বেও ইংরেজরা তা অগ্রাহ্য করে। এমনকি নবাবের দূত নারায়ণ দাসকেও ইংরেজদের লাঞ্ছনার শিকার হতে হয়, যা নবাবের পক্ষে ছিল অত্যন্ত অপমানজনক। তাছাড়া কোম্পানির কর্মীরা দিল্লির সম্রাট ফারুকশিয়ার কর্তৃক, ঠিক আছে, কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে প্রদত্ত দস্তক বা ছাড়পত্র তাদের ব্যক্তিগত বাণিজ্যে ব্যবহার করা শুরু করে। সব মিলিয়ে ইংরেজরা সব ক্ষেত্রে সিরাজের বিরোধিতা করতে থাকে, যাকে এক কথায় বলে পায়ে পা দিয়ে ঝগড়া করা। সেটা কে করছে? ইংরেজরা। কার সঙ্গে? নবাব সিরাজদৌল্লার সঙ্গে। ঠিক আছে, এমন অবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া সিরাজের আর অন্য কোনো উপায় ছিল না। ইংরেজদের দমনের উদ্দেশ্যে প্রথমেই তিনি তাদের কাশিমবাজার কুঠি দখল করেন 4 জুন। পরদিন কলকাতার দিকে অগ্রসর হন। 1756 খ্রিস্টাব্দে 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ সহ সিরাজ কলকাতা অধিকার করে নেন। নবাব আলীবর্দী খাঁর নাম অনুসারে কলকাতার নাম রাখেন আলীনগর। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কি বলছে, কলকাতার নাম তিনি কি রাখেন? আলীনগর, তার দাদুর নাম অনুসারে। ঠিক আছে, এরপর মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে তিনি ফিরে আসেন। এ খবর মাদ্রাজে পৌঁছলে তখনই কর্নেল ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে এবং প্রায় বিনা বাধায় তারা আবার পুনরায় কি করে? কলকাতা দখল করে নেয়। সেই সালটা কত? সালটা একই, জাস্ট তারিখটা আলাদা। সেটা হচ্ছে গিয়ে 2রা জানুয়ারি 1757। সরি, সালটাও হচ্ছে এর আগে আমরা দেখতে পাই যে 1756 খ্রিস্টাব্দে 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা অধিকার করে। আবার 1757 সালে 2রা জানুয়ারি কি করে? ইংরেজরা পুনরায় সেই কলকাতা দখল করে নেয়। ঠিক আছে, এ খবর পেয়ে আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে পূর্ব ভারতে বহিরাক্রমণের আশঙ্কায় সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধ করে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন। কাদের সঙ্গে? ইংরেজদের সঙ্গে। তারিখটা হচ্ছে 9 ফেব্রুয়ারি। সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, দুর্গ নির্মাণ এবং নিজেদের নামাঙ্কিত মুদ্রা চালু করার অনুমতি পায়। অর্থাৎ এরপরে দেখতে পাচ্ছ এই যে আলীনগরের সন্ধি হয়, এরপরে ইংরেজরা অনেকটাই তাদের আধিপত্য সমগ্র বাংলা সহ সমগ্র ভারতবর্ষে একরকম তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরোক্ষে এই সন্ধি সিরাজের অধিকার খর্ব করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, তবে এই সন্ধির মর্যাদা না রেখে সিরাজের প্রতিবাদ অগ্রাহ্য করেই ক্লাইভ কি করেন? ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে নেন। সালটা হচ্ছে কত? 1757 খ্রিস্টাব্দের 23 মার্চ। ঠিক আছে, এইভাবে ক্লাইভ ফরাসিদের প্রত্যক্ষ যুদ্ধে পরাজিত করেন। পাশাপাশি তিনি কূটনীতির সাহায্যে ফরাসি এবং নবাবের মধ্যে বন্ধুত্ব স্থাপনের যে সম্ভাবনা সেটাকে দূর করেন। দেখো কি করছে ক্লাইভ, ক্লাইভের সঙ্গে তো নবাবের একটা শত্রুতা ছিলই, পাশাপাশি সে কি চাচ্ছিল? যে ফরাসিদের সঙ্গে নবাবের যাতে কোনো মতেই বন্ধুত্ব না তৈরি হয়। ঠিক আছে, তাহলে তাদের শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য ক্লাইভ কি করলেন? ফরাসি এবং নবাবের মধ্যে যে বন্ধুত্ব স্থাপনের সম্ভাবনা সেটাকে একেবারেই দূর করে দিলেন। কিন্তু একই সাথে ফরাসিদের মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ এবং দাক্ষিণাত্যে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে নবাবের গোপন যোগাযোগ ক্লাইভের মনে কিসের জন্ম দেয়? ভয়ের জন্ম দেয়, এবং তিনি সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য ফিকির খুঁজতে থাকেন। এই সময় তার একমাত্র একটা কূটনীতি তিনি কি তৈরি করেন? যে কোনো মতে সিরাজকে সেই সিংহাসন থেকে সরাতে হবে। ঠিক আছে, তো এই যে সিংহাসন থেকে সিরাজকে সরানো, এর জন্য তিনি প্রথমেই কি করেন? তার এই প্রথম ধাপ কি ছিল? দেখো এখানে কি বলছে, যে ইতিমধ্যে রাজদরবারে ও জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মির্জাফর, ইয়ারলতিফ প্রমুখ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গে হাত মেলান। ঠিক আছে, আর এই সব ব্যক্তি আমরা কার সভায় দেখতে পেয়েছিলাম? আমরা যখন নাট্যাংশটির প্রথমে 2 লাইন দেখলাম, সেখানে আমরা কি দেখলাম? যে দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, তার এক পাশে রয়েছেন কে? মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ, আর অন্যদিকে রয়েছেন রাজবল্লভ, জগৎ শেঠ, তাই তো? এদের আমরা পাই। তো এদেরকেই কে হাতিয়ার বানিয়েছিলেন? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, তো দেখো রবার্ট ক্লাইভ কি করলেন? এদের সঙ্গে হাত মেলান। স্থির হয় যে সিরাজকে অপসারিত করে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। ঠিক আছে, সিরাজকে সরিয়ে দিয়ে সিরাজদৌল্লার যে প্রধান সেনাপতি মির্জাফর, তাকেই সিংহাসনে বসানো হবে। এটা কার কূটনীতি বলতে পারো? এটা হচ্ছে রবার্ট ক্লাইভের। ঠিক আছে, যার বিনিময়ে তিনি কোম্পানির স্বার্থ সুরক্ষিত
করবেন, ঠিক আছে, যার বিনিময়ে তিনি বলতে এখানে মির্জাফরকে বোঝানো হচ্ছে, মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। আর সিংহাসন এই যে মানে মির্জাফর এই যে সিংহাসনে বসবেন তার উপকার স্বরূপ তিনি কোম্পানিকে কি করবেন, কোম্পানির যে স্বার্থ তার সুরক্ষিত করবেন, ঠিক আছে। তো এরপরে দেখো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে দেখো কি বলছে যে ষড়যন্ত্রের প্রস্তুতি শেষ হলে ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলীনগরের সন্ধির শর্তভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেন এবং নবাবকে একটি চরমপত্র পাঠান। এই যে ষড়যন্ত্র কে করছে, ক্লাইভ করছে নবাব সিরাজদৌল্লার সভাসদদের নিয়ে, ঠিক আছে। তো এই প্রস্তুতি শেষ হলে ক্লাইভ কি করলেন, নবাবের বিরুদ্ধে আলীনগরের সন্ধির শর্তভঙ্গের অভিযোগ এনে, আমরা দেখলাম যে আলীনগরের সন্ধি হয় কার সঙ্গে, নবাবের সঙ্গে, সেই সন্ধির শর্তভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেন কে, ক্লাইভ, এবং নবাবকে একটি চরমপত্র পাঠান। আবার চরমপত্রের উত্তরের প্রতীক্ষা না করেই ক্লাইভ সশন্য মুর্শিদাবাদের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেন, ঠিক আছে। এরপরে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে নদিয়ার পলাশীতে দুই পক্ষের যুদ্ধ হয়। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে পলাশীর যুদ্ধ কত সালে হয়, 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে নদিয়ার পলাশীতে এই দুই পক্ষের যুদ্ধ হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয় হয় এক চরম বিশ্বাসঘাতকতার বা বিশ্বাসঘাতকের ফাঁদে পড়ে। এই বিশ্বাসঘাতক কে বলতো, এই বিশ্বাসঘাতক হলেন মির্জাফর, তার প্রধান সেনাপতি, তাই তো। এরপরে কি বলছে, সেই সঙ্গে বঙ্গের রাজনীতিতে শুরু হয় এক নতুন ঔপনিবেশিক অধ্যায়। সেই থেকে পরাধীন বাংলার দুঃখ দুর্দশা শুরু হয়, ঠিক আছে, যার জের চলেছিল পরবর্তী 200 বছর ধরে, ঠিক আছে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের আলোচ্য নাট্যাংশ সিরাজদৌল্লা নাটকের যে ঐতিহাসিক প্রেক্ষাপট। এই যে তোমরা এটুকু পড়লে, এর থেকে তোমরা আমাদের এই যে আলোচ্য নাট্যাংশের আলোচনা, এর থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি আশা করছি, ঠিক আছে। তো এরপরে চলো আমরা নাট্যাংশের দুটো লাইন দেখব। হ্যাঁ, তো দেখো, এই সিরাজদৌল্লা নাট্যাংশটি আমরা মানে ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলাম, আমরা নাট্যকারের পরিচয়ও জানলাম, আর কে কোথায় বসে আছেন সেটাও দেখলাম, এবং কি দেখলাম যে গোলাম হোসেন রীতিমতো নবাবের পায়ের কাছে বসে আছে। তো দেখো, নাট্যাংশটা শুরু হচ্ছে যেভাবে, ঠিক আছে, নাট্যাংশটা শুরু হচ্ছে যেভাবে, দেখো কি বলছে যে সিরাজ বলছে ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার্ডস বলছে ইওর এক্সিলেন্সি। ইওর এক্সিলেন্সি মানে হচ্ছে জাহাপানা, এটা সম্মান সূচক কাউকে বলা হয়ে থাকে, ঠিক আছে। সিরাজ কি বলছে, দেখো, যে কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। কে বলছে, সিরাজ বলছে, কাকে বলছে, ওয়ার্ডসকে বলছে। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা কি রাখি, আলীনগর রাখি। দেখো, আমরা যখন ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করেছি সেখানে খুব সুন্দরভাবেই দেখলাম যে কি করলেন সিরাজদৌল্লা, একটি আলীনগরে মানে তাদের একটি সন্ধি হয় এবং সেখানে তিনি তার দাদুর নাম অনুযায়ী কলকাতার নাম কি রাখেন, আলীনগর, তাই তো। এই অবধি, তো এইটুকু অবধি আজকে আমি আলোচনা করব, ঠিক আছে। আর আশা করছি যে তোমরা এই নাটকের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা তোমাদের বুঝতে খুব মানে সুবিধা হয়েছে এইটুকু বলাতে। আর এইখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। এরপরে আমি আমাদের যেহেতু এখানে শুরু হচ্ছে, এখনো অনেকটা নাটকই বাকি আছে, ঠিক আছে। তো এইটুকু অবধি থাক, আর আশা করছি যে তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।